আমার স্বামী বিয়ের 2 দিন পর বিদেশ চলে গিয়েছিল। আমি আগে যদি জানতাম যে সে বিয়ের পরপরই বিদেশ চলে যাবে তাহলে আমি তাকে বিয়ে করতাম না। কিন্তু আমার স্বামীকে আমি বলেছিলাম তোমার এই বিশাল বাড়িতে আমি একা একা থাকতে পারবো না। কিন্তু আমার স্বামী আমার কোনো কথাই শোনেনি। সে আমায় বলল তোমার কোনো চিন্তা করতে হবে না। আমার ছোট বাতি যাকে আমি তোমাকে দেখাশোনা করার জন্য রেখে যাব। আমি এতে কিছুটা সাহস পেলাম। তারপর ভাসুরের ছেলেকে মানে আমার স্বামীর ছোট ভাই তাকে রেখে গিয়েছিল। আমি তো তাকে ছোট বালক ভাবতাম। কিন্তু এই ছোট বালকের রুম থেকে প্রত্যেকদিন এক অদ্ভুত আওয়াজ আসত। তাই আমি একদিন জানালার ফাঁক দিয়ে দেখলাম সে মোবাইলে কি যেন দেখছে আর অদ্ভুত আওয়াজ করছে। এরপর দিন সে আমার রুমে থাকতে চাইত আর বলতো কাকি আমার খুব ভয় লাগে একা থাকতে। তারপর আমি তাকে বাচ্চা ভেবে আমার রুমে থাকতে দিলাম। তারপর গভীর রাতে আমার সাথে যা ঘটেছিল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথার গান চলে যাবে। তাহলে মূল বিষয়টা শুরু করি। আমার নাম সবিতা। আমি খুব সুন্দরী ছিলাম বলে বড় দাদা আমার বিয়ে জিতের সঙ্গে দিয়েছিল। জিত খুব ধনী পরিবারের ছেলে ছিল, তার বাবা মা ছিল না, কিন্তু তাদের অনেক সম্পত্তি ছিল। কিন্তু জিত নিজেও অনেক বড় একটা পোস্টে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করত। আমি গরিব হওয়া সত্ত্বেও জিত আমাকে পছন্দ করেছিল, কারণ আমি দেখতে ভীষণ সুন্দরী ছিলাম। সে আমাদের কাছে কোনো স্বর্ণ অলংকারের দাবি করেনি। আমার বিয়ে ক্যান ডিমান্ডেই হয়েছিল। আমি তো খুব খুশি ছিলাম এটা ভেবে যে আমার বিয়ে জিতের সঙ্গে হচ্ছে। প্রত্যেকটা মেয়ের মতো আমিও নিজের বিয়ের জন্য পাগল ছিলাম। তারপর বিয়ের পরে আমি যখন শ্বশুরবাড়ি চলে আসি তখন জিতের বিশাল বড় বাড়ি দেখে আমি খুবই খুশি হয়েছিলাম। আমি গরিব ঘরের মেয়ে ছিলাম, তাই এত বড় ঘরে বিয়ে হবে আমি কোনোদিন আশা করিনি। আমাদের বিয়ের জন্য বাড়ি এসেছিল। আমার নন্দের বিয়ে হয়ে গেছিল। আমাদের বিয়ে 2 বছর আগে নন্দের বিয়ে হয়েছিল। বিয়ের প্রথম দিন আমাদের বেডরুম দেখে আমি খুব খুশি হয়েছিলাম, কারণ জিত পুরো ঘরটাকে দামি ফুল দিয়ে সাজিয়েছিল এবং বিছানাটা এত সুন্দরভাবে সাজিয়েছিল যে আমি স্বপ্নেও ভাবিনি যে আমার ফুলসজ্জার রাতে এত সুন্দর ঘরে হবে। তারপর জিত যখন রুমে এসেছিল তখন আমি লম্বা ঘোমটা দিয়ে বিছানাতেই বসেছিলাম এবং মনে মনে খুব খুশি ছিলাম। তারপর জিত আমার কাছে এসে আমাকে বলেছিল, আমি তোমাকে কথা দিচ্ছি তোমায় কোনোদিন কোনো কিছুর অসুবিধা হতে দেব না। তারপর সকাল হতেই স্বামী বলেছিল সে নাকি সেদিনই বিদেশে চলে যাবে, তার জরুরি কাজ আছে। স্বামী বিদেশে চলে যাবে সেটা শুনে তো আমি খুবই আশ্চর্য হয়েছিলাম, কারণ সেই কথাটা বিয়ের আগে বলেনি যে বিয়ের স্বামীর দিনই সে বিদেশে চলে যাবে। স্বামী বিদেশ চলে যাবে এই কথা শুনে আমি তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছিলাম। স্বামী তখন আমাকে অনেক বুঝিয়েছিল যে সে কিছুদিনের মধ্যেই বাড়ি ফিরে আসবে এবং তার জন্য নাকি এই মিটিংটা খুবই জরুরি। বিয়ের পরে যখন কোনো স্বামী তার স্ত্রীকে রেখে বাইরে চলে যায় সেটার কষ্টটা আমি খুব ভালোভাবেই জানতাম। সেদিন ভোরবেলা আমি স্বামীকে অনেক রিকোয়েস্ট করেছিলাম সে যাতে আমাকে এভাবে একা ছেড়ে বিদেশে না যায়, কিন্তু সে আমার কোনো কথা শোনেনি। উল্টো সে আমাকে বুঝিয়েছিল যে তাকে বিদেশে যেতে হবে। তারপর সেদিন সারারাত স্বামীর সঙ্গে কথাবার্তা বলতে বলতে সকাল হয়ে যায়। তারপর স্বামী তাড়াতাড়ি বিছানা থেকে উঠে বিদেশে যাওয়ার জন্য তৈরি হয়। স্বামী যতক্ষণ তৈরি হচ্ছিল আমি ততক্ষণ এই কথাটা ভেবে কেঁদে যাচ্ছিলাম যে বিয়ের একটা দিনও হয়নি আর স্বামী আমাকে ছেড়ে বিদেশে চলে যাবে। তাহলে আমি এত বড় বাড়িতে কিভাবে একা থাকব? কারণ আমার ননদ 2 দিন পরে তার নিজের শ্বশুরবাড়ি চলে যাবে বলেছিল, আর এমনিতেও আমি নন্দকে কতদিন এই বাড়িতে রাখতাম। তার নিজেরও স্বামী আছে, সংসার আছে, সে নিজের স্বামী ও শ্বশুরবাড়ি ছেড়ে আমার কাছে তো বেশি দিন থাকতে পারবে না। আমার তো এই কথাটা ভেবে খুব রাগ হচ্ছিল যে স্বামী আগে কেন বলেনি যে সে আমাদের বিয়ের স্বামীর দিন বিদেশে চলে যাবে। তারপর স্বামী বিদেশে যাওয়ার আগে আমাকে একটা কথা বলেছিল যে তোমার চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমার ছোট ভাই তাকেই বাড়িতে রেখে যাচ্ছি। সে নিজের পড়াশোনা এখান থেকেই করবে এবং তোমার খেয়াল রাখবে। সে কালকে এখানে চলে আসবে, তাই তুমি একদম চিন্তা করো না। আমি তোমার কথা ভেবে আমার ভাই তাকে এখানে দেখেছি যাতে তোমাকে এত বড় বাড়িতে একা মনে না হয়। আমার অনেক বারণ করা সত্ত্বেও স্বামী আমাকে একা রেখে বিদেশে চলে যায়। স্বামীর দিন সকালবেলা আমার ননদ ও তার শ্বশুরবাড়ি চলে যায়। সেদিন আমার স্বামীর ভাইস্তা আসার কথা ছিল। আমি যখন ঘরে গেলাম তখন আমার বড্ড ভয় লাগছিল। আমার স্বামীর কথা খুব মনে হচ্ছিল।
আমি আবার যখন কাঁদতে শুরু করেছিলাম, ঠিক ওই সময় আমাদের বাড়ির বেল বেজে ওঠে। বাড়ির দরজা খুলতেই দেখলাম একটা ছোট ছেলে আমার সামনে দাঁড়িয়েছিল। তাকে দেখে আমি আন্দাজ করেছিলাম যে সে আমার স্বামীর ছোট ভাই। তার কারণ বিয়ের সময় আমি তাকে একবার দেখেছিলাম। স্বামী তো বলেছিল তার ছোট ভাই ইস্তানাকি 15 বছর বয়স, কিন্তু তার শরীর স্বাস্থ্য দেখে কোনো মতেই মনে হয়নি যে সে 15 বছরের যুবক ছিল। ঘরের দরজা খুলতেই সে আমার দিকে তাকিয়ে বলল, কাকি তোমাকে ভীষণ সুন্দর লাগছে, দেখতে তুমি ভীষণ সুন্দরী। আমার কাকা খুব ভাগ্যবান যে তোমার মতো সুন্দরী বউ পেয়েছেন। তার মুখে নিজের প্রশংসা শুনে আমি একটু লজ্জা পেয়ে বললাম, আমার প্রশংসা পরে করবে, তুমি এখন ভেতরে চলে এসো। সে বাড়ি আসার পরে স্বামীকে ফোন করে বলেছিলাম যে তার ছোট ভাই স্টার বাড়ি চলে এসেছে। স্বামীর ছোট ভাই, তার নাম রামি। আমার স্বামীর বড় ভাইয়ের ছেলে মানে রামের এই বাড়িতে আসার পরেও আমি স্বামীকে প্রায় ফোন করে কান্নাকাটি করে বলতাম যে সে যাতে বাড়ি ফিরে চলে আসে। তখন স্বামী আমাকে একটাই কথা বলতো, তার কাজ শেষ না হওয়া পর্যন্ত সে নাকি বাড়ি ফিরে আসতে পারবে না। এদিকে রামিনের আসার পরে সে আমার সঙ্গে এত কথা বলতো, গল্প করত যে আমার হাসতে ইচ্ছে না করলেও আমি মাঝে মধ্যে হেসে ফেলতাম, কারণ স্বামীর বিদেশে চলে যাওয়ার পরে আমার মন খুব খারাপ থাকত, যেহেতু আমি স্বামীকে কাছে পেতে চাইতাম। এদিকে ধীরে ধীরে রামিন তার প্রত্যেকটা কথা আমার সঙ্গে শেয়ার করত, এবং সে প্রত্যেকটা দিন আমার সৌন্দর্যের খুবই প্রশংসা করত। ধীরে ধীরে আমার মনে হতে লাগল যে সে হয়তো আমার কাছে কিছু চাওয়ার চেষ্টা করছে, কারণ আমি যখনই রান্নাঘরে রান্না করতাম তখন সে হঠাৎ করেই আমার রান্নাঘরে এসে দাঁড়িয়ে থাকত এবং আমাকে ভয় পাইয়ে দিত। আমি তো তাকে ছোট বালক ভেবে কিছু বলতাম না, কিন্তু তার এই ব্যবহার আমার ভীষণই খারাপ লাগত। সে আমাদের এখানে একটা স্কুলে ভর্তি হওয়ার কথা ছিল। সে বাড়ির বাইরে গেলে আমাকে কিন্তু বলে যেত। একদিন রামি বলল, কাকি তুমি একা একা রুমে ঘুমাতে ভয় পাও না? আমি তো রামের কথা শুনে তার কথাটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সে প্রত্যেক দিন আমাকে একটাই কথা বলতো যে কাকি আমি তোমার রুমে ঘুমাতে চাই, কারণ আমি এই এত বড় বাড়িতে একা রুমে থাকতে ভয় পাই। আমি তো প্রত্যেকবার হেসে তার এই কথাকে উড়িয়ে দিতাম, কিন্তু ধীরে ধীরে তার এই কথার মানে আমার কাছে ব্যাপারটা অন্যরকম মনে হয়। আমি তখন ঘরের ভিতরে দরজা বন্ধ করে স্বামীকে ফোন করতাম এবং কাঁদতাম, কিন্তু আমি নিজের মনের কথাগুলো স্বামীকে কোনোদিন বলতে পারতাম না। একদিন রাত্রিবেলা আমি যখন নিজের ঘরে ঘুমিয়েছিলাম তখন মনে হলো ছোট ভাই তার ঘর থেকে মানে রাম এর ঘর থেকে যেন কিছু একটা আওয়াজ আসছে। আমি ওই আওয়াজ শুনে তো ভয়ে চুপচাপ শুয়ে পড়েছিলাম। আমার তো সাহস হয়নি এটা দেখার যে তার ঘর থেকে ওটা কিসের আওয়াজ আসছিল। এমনকি বেশ কিছু দিনে আমি তার একটা বিষয় লক্ষ্য করেছিলাম, সে প্রত্যেক দিন মোবাইলের মধ্যে কিছু না কিছু দেখতে, এবং আমি যখনই তার পাশে যেতাম সে ঘাবড়ে গিয়ে মোবাইলটাকে বন্ধ করে রেখে দিত। জানি না সে মোবাইলের মধ্যে এমন কি দেখত যে আমাকে দেখামাত্রই সে মোবাইলটাকে বন্ধ করে রেখে দিত। আমি তাকে কোনো কিছু জিজ্ঞেস করার সাহস পাইনি, কারণ জানি না কেন আমার মনের মধ্যে একটা ভয় ছিল যে আমি বাড়িতে একা আছি, আমার স্বামী বিদেশে আছে, এবং আমি যদি তাকে কোনো কিছু জিজ্ঞেস করতে চাই এবং সে যদি আমার সঙ্গে কোনো কিছু করে বসে তাহলে তো সমস্যা হয়ে যাবে। আমি তো বুঝতে পারছিলাম না এই কথাগুলো আমি কাকে বলব, কার সঙ্গে আমি এই কথাগুলো শেয়ার করব। তারপর সেদিন রাত্রিবেলা অনেক বৃষ্টি হচ্ছিল, এবং সেদিনও অর্ধেক রাতে রামের রুম থেকে একটা অন্যরকম আওয়াজ আসছিল। ভেবেছিলাম আজকেই যে সে রুমের মধ্যে এমন কি করে এবং তার রুম থেকে এটা কিসের শব্দ আসে, কিন্তু ওই রাতের অন্ধকারে আমার নিজের রুম থেকে বেরোনোর একদম সাহস হয়নি। উল্টে আমি স্বামীকে ফোন করে অনেক রিকোয়েস্ট করে বলেছিলাম যে সে যাতে তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে আসে, কিন্তু সে প্রত্যেকবার একটাই কথা বলতো। স্বামীর দিন সকালবেলা আমি যখন রান্নাঘরে জলখাবারের আয়োজন করেছিলাম তখন রামিম রান্নাঘরে এসে আমার পাশে দাঁড়িয়ে বলল, কাকিমা তুমি কবে তোমার রুমে আমাকে নিবে? আমি তো ছোট মানুষ, আমি একা থাকতে আমার খুব ভয় করে। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমারও তো মন চায়, কারণ আমি এত বড় বাড়িতে একাই ছিলাম, এবং ছোট্ট ছেলের মুখ থেকে এই ধরনের কথা শুনে মনে মনে ভীষণ ভয় পেয়েছিলাম। কিন্তু আমি তাকে বুঝতে দেননি যে আমি তার কথায় ভয় পেয়েছি, বা আমি তার মনের চিন্তাধারা বুঝতে পেরে গেছি। তারপর আমি ইচ্ছে করে হেসে তার ওই কথাকে উড়িয়ে দিয়েছিলাম। সেদিনের আমি যখন কলেজ চলে গেছিল
তখন আমি ঘরে একা বসে খুব কেঁদেছিলাম। কারণ এই কথাগুলো আমি কাকে বলতাম, এই কথাগুলো শোনার মতো আমার পাশে কেউ ছিল না। কেন সে আমার রুমে থাকতে চায়, তার উদ্দেশ্য কি? ভেবেছিলাম স্বামীকে রামের ব্যাপারে সবকিছু বলে দেব। কিন্তু স্বামী যদি আমাকে অন্য কিছু ভেবে বসে থাকে। আমি কিছু বলতে পারিনি। আমি চুপচাপ এগুলোর সঙ্গে করছিলাম। এদিকে প্রত্যেকদিন রাতে রামের ঘর থেকে আজব ধরনের আওয়াজ শুনতে পেতাম। ওই আওয়াজ শুনে আমি ভয় পেয়ে চুপচাপ নিজের ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়তাম। আর ভাবতাম আমার স্বামী যদি কাছে থাকতো তাহলে আজ আমাকে এতটা ভয় লাগতো না, আজ আমাকে এতটা একা মনে হতো না। এভাবে বেশ কিছু দিন চলার পরে সেদিন রাতের বেলাতেও যখন রামের ঘর থেকে একটা অন্যরকম আওয়াজ আসছিল, তখন আমি না পেরে নিজের মনটাকে শক্ত করে ভেবে নিয়েছিলাম, আর যাই হোক না কেন আজ আমি দেখবি যে আমার ছোট ভাই তার ঘর থেকে এটা কিসের শব্দ আসে এবং সে রাতের বেলা তার ঘরের মধ্যে কি করে। আমি মনে মনে তার ব্যাপারে যেটা ভেবেছিলাম সেটা কি একদম সঠিক ছিল না। আমি রামিনকে ভুল ভেবেছিলাম, এটা যাচাই করার জন্যই আমি সেদিন তার সত্যিটা নিজের চোখে দেখতে চেয়েছিলাম। তারপর নিজের রুম থেকে বেরিয়ে আমি যখন আস্তে করে তার রুমের দিকে গেলাম, তখন দেখলাম ভিতর থেকে তার রুমের দরজাটা লক করা ছিল। ঘরের জানালার দিকে যেতে দেখলাম জানালাটা ভেতর থেকে বন্ধ করা ছিল, কিন্তু জানালার মধ্যে যে একটা ছোট ফুটো ছিল সেই ফুটোর মধ্যে চোখ রেখে ভেতরে দৃশ্যটা দেখে আমার কলিজাটা কেঁপে উঠেছিল। কারণ জানি না কি আছে এই মোবাইলের মধ্যে। এমনকি ভিডিও দেখছিল এবং মোবাইল এর মধ্যে ওই ভিডিওগুলো দেখার পরে সে অদ্ভুত কাজ করছিল এবং মুখ থেকে আজব ধরনের শব্দ বের করেছিল। তাকে ওই অবস্থায় দেখে আমার পুরো শরীর থরথর করে কাঁপছিল। আমি তখন ভয় পেয়ে তাড়াতাড়ি করে নিজের ঘরে এসে রুমের দরজা বন্ধ করে ওই দরজার পাশে বসে নিজের মুখটা চেপে ধরে কাঁদতে শুরু করেছিলাম। কারণ আমি বুঝে গিয়েছিলাম রামকে বাচ্চা ছেলে মনে করে। আমি অনেক বড় ভুল করেছিলাম। কারণ সে যখন ইচ্ছে তখন আমার ঘরের ভিতরে চলে আসতো এবং সারাদিন আমার সঙ্গে গল্প করত। আমি কিন্তু এই ব্যাপারগুলো এত গুরুত্ব দিতাম না। সেদিন রাত্রে বেলা তার ওইসব কাণ্ডকারখানা দেখার পরে আমি ভেবে নিয়েছিলাম সকালবেলা তাকে অবশ্যই জিজ্ঞেস করব যে সে রাত্রে বেলা মোবাইলে কি দেখছিল এবং সে মুখের মধ্যে কেন এসব অদ্ভুত আওয়াজ করছিল। সেদিন সারারাত ভয়ে আমার ঘুম হয়নি। কারণ আমার রামের প্রতি মনের আমিন দরজার সামনে দাঁড়িয়েছিল। সে আমাকে সকালবেলা দেখে চমকে গিয়ে বলল, কাকে কি ব্যাপার, তুমি এত সকালে উঠে পড়েছ? তুমি তো এত সকালে উঠি না। আমি তখন রামকে বললাম, তুমি এত সকালে উঠে কি করছো? তোমার এত সকালে ওঠার কি দরকার পড়েছে? গ্রামীণ তখন আমাকে বলল, আমি তো প্রত্যেক দিন সকালে উঠি। গ্রামীণ বলল, কাকিমা আমিও তো প্রত্যেক দিন তোমার আগে ঘুম থেকে উঠি। রামের মুখ থেকে সব কথা শোনার পরে আমি নিজের রাগ সামলাতে পারলাম না। আমি বলেছিলাম, রামিম আমি তোমাকে আমার রুমে জায়গা দিব, কিন্তু তার আগে তুমি আমায় একটা সত্যি কথা বলা। গ্রামীণ বলল, কাকিমা আমি কোনো সময় মিথ্যা কথা বলি না, আমার মিথ্যা বলার কোনো অভ্যাস নেই। আমি রামিরকে বললাম, রামিম তুমি বলো মোবাইলে প্রতিদিন রাতে কি দেখো? গ্রামীণ বলল, কাকি তুমি কাকার সাথে রাতে যা করো তাই দেখি। আমি এই পিচ্চি ছেলেটার কথা শুনে খুব অবাক হয়ে গেলাম। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, তাকে দিয়ে আমার সকল কার্যকলাপ করাতে হবে। আমি তো ভেবেছি সে একটা ছোট্ট বাচ্চা বালক, কিন্তু সে তো ছিল আমার স্বামী চাইতেও বড়। বন্ধুরা, গরমের তাপমাত্রার জন্য আজ গল্পটি শেষ করতে পারছি না। এই গল্পের দ্বিতীয় পার্ট আগামীকাল দেওয়া হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন, যাতে পরবর্তী গল্প সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।